শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা বরাবরের মতোই, আর বরাবরের মতোই 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে। আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনরা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর সকালে সুন্দর সুন্দর অভ্যেসগুলো যদি গড়ে তোলা যায়, জীবনটা কিন্তু ধীরে ধীরে অনেক সুন্দর হয়ে ওঠে। আরো সুন্দর হয় যদি সাকি পাশে থাকে। সাকির কাছে চলে যাচ্ছি। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। সুন্দর অভ্যাসের কথা বলছি, এটা একদম। খুব জরুরি না প্রত্যেকের জীবনে? একদম। যদিও আমরা আসলে নিয়ম মাফিক সেটা করতে পারি না, সম্ভব কিন্তু হয় করাটা না, দরকার। কিন্তু চেষ্টা তো করা যেতে পারে। এবং আমাদের আজকে যিনি অতিথি, তিনি কিন্তু বরাবরই এমন চেষ্টা করে যাচ্ছেন, এবং তার জীবন জানলে তুমি আরো অনেক বেশি আনন্দ পাবে। চলো একদমই। দর্শককে জানাই কে আছেন। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি ট্রায়াথলেট, উদ্যোক্তা এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ আল আমিন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভীষণ ভালো আছি এবং রাঙা সকাল পরিবার ভালো আছে। একই সাথে আজকে আপনার আগমনে আমরা অনেক আনন্দিত। আপনাকে পুরোটা সময় জুড়ে জানতে চাই, একদম শৈশব থেকে শুরু করি। গ্রামের বাড়ি হচ্ছে আমার মেঘনা, কুমিল্লাতে। আমার গ্রামটা হচ্ছে এমন একটা এরিয়া যেটা হচ্ছে চারদিকে নদী। মানে গ্রামের নাম হচ্ছে চালিভাঙ্গা। তো চারদিকে মেঘনা নদী থাকার কারণে হচ্ছে চালিভাঙ্গা। আচ্ছা আচ্ছা। তো চারদিকে মেঘনা নদী থাকার কারণে হচ্ছে আমরা পুরো একটা রিমোট এরিয়া আর কি। তো যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে খুবই খারাপ। আচ্ছা। আমাদের সবসময় ট্রলার দিয়ে চলাচল করতে হয়, বা যে কোনো সিচুয়েশনে হইলে অত্যাধুনিক যে সুযোগ সুবিধাটা, এটা হচ্ছে আমরা খুব একটা ছোটবেলা পেয়ে বড় হইনি। হয়তো এখন লাস্ট কয়েক বছর মানে অনেক বেশি উন্নত হওয়ার কারণে বিভিন্ন কিছু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পাই, বাট এর আগে আমাদের এই সুযোগ সুবিধাটা খুব কম ছিল, যখন আমি আমার শৈশবটা কাটিয়েছি আর কি স্কুলে পড়া অবস্থায়। তো স্কুল লাইফটা আমার প্রাইমারি স্কুল এবং হচ্ছে হাই স্কুল আমার গ্রাম থেকে বড় হন। দেন কলেজ লাইফটা হচ্ছে আমার ঢাকাতে মুভ করা আর কি। একটু পরিবার সম্পর্কে জানি না সাকি? হ্যাঁ, পরিবারটা নিয়েও জানি। এবং আপনি যেটি বলছিলেন যে একেবারে সুযোগ সুবিধার বাইরে না। হ্যাঁ, সুযোগ সুবিধার বাইরে। কেমন ছিল একটু শুনতে চাই। আমার পরিবারের কথাটাই আগে বলি। আমার পরিবার হচ্ছে আমি সবার বড়, আমরা 3 ভাই 1 বোন, আর হচ্ছে মা বাবা আছে। তো আমরা যখন গ্রামে বসবাস করতাম তখন আমাদের দাদি ছিল। তো সবকিছু মিলে আমাদের 7 জনের একটা পরিবার আর কি। তো ওই এলাকাটা কেমন ছিল, আমি ছোটবেলা যে বড় হয়েছি কারেন্ট ছিল না আমার এলাকায়। মানে আমার এখনো মনে পড়ে যে আমি যে সকালবেলা মানে যখন আমরা সন্ধ্যার দিকে পড়তে যাব বা পড়তে বসবো, তখন আমাদের হারিকেনটা ঠিক করে লাগানো, তারপর বাতি জ্বালানোর বিষয়টা হচ্ছে এটা প্রচলন ছিল, বা এটা আমি নিজেও করেছি। তো তারপর কিছুদিন যাওয়ার পরে হচ্ছে সৌরবিদ্যুতের একটা প্রচলন আসার পরে বাবা হচ্ছে সৌরবিদ্যুৎ করে নেয়। তো সেই জায়গা থেকে এটা থেকে মুক্তি পাইলো। কিন্তু আমার এখন স্পষ্ট মনে পড়ে যে আমরা একদম সন্ধ্যা রাত্রে পড়ার আগে আম্মুর একটা নির্দেশ ছিল যে পড়ার আগে হচ্ছে যে হারকেনটা ঠিক করে নিয়েও, বা হচ্ছে ক্যাশিন তেলটা ভরে নিয়েও, যেন রাত্রেটা সার্ভাইভ করা যায় আর কি। তো এমন একটা জায়গা থেকে, তো আমার বয়স তো এমন না যে 50-60 বছর হয়ে গেছে। তো এটা বেশি না, মাত্র 15-20 বছর আগের কথা বলতেছি আর কি যেটা। তো ওই সময় হচ্ছে আমি মানে বিদ্যুৎবিহীন একটা গ্রামে বড় হয়েছি। 20 বছর বলতে আপনি 27 সালের কথা বলছেন? 27 সালের কথা। মানে আচ্ছা, তখনই ইলেকট্রিসিটি ছিল না। তো তারপর হচ্ছে 10-11 বছর যখন 11-12 দিকে হচ্ছে ইলেকট্রিসিটি আসছে, বাট ওই সময়টা ছিল না। তো সবকিছু মিলে হচ্ছে মানে এমন একটা রিমোট এরিয়া যেখানে হচ্ছে পত্রিকা বা টিভির মতো একটা বিষয় খুবই দুরূহ ছিল, যেহেতু ইলেকট্রিসিটি ছিল না। তো টিভি থাকার খুবই ছিল না বলে চলো। তো এমন অনেক নিউজ বা অনেক কিছু আমরা ছোটবেলা থেকে ওইভাবে পাইতাম না। তো এইভাবে কিন্তু প্রাকৃতিক যে আবহাওয়া আমরা বলবো, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা আপনারা আসলে যেভাবে উপভোগ করতেন, অবলোকন করতেন, সেটা কিন্তু আসলে অনেকেই সেটা হচ্ছে এখনো হচ্ছে যারা ওই যে অনেকে টাঙ্গার হাওর, আমি নিজে টাঙ্গার হাওরে বেশ কয়েকবার ভ্রমণ করতে গিয়েছি, বা বর্ষাতে অনেক জায়গায় ভ্রমণ করতে যাই। বর্ষাতে হচ্ছে আমি আমার গ্রামে গিয়ে বর্ষাতে 4-5 দিন ছুটি কাটাই, যেটা হচ্ছে অনেকে টাঙ্গার হাওর ভ্রমণ করতে গিয়ে ছুটিটা কাটায়। আমি আমার এজ লাইক হচ্ছে টাঙ্গার হাওর থেকে আরো বেশি সুন্দর মনে হয় আমার গ্রামটা। চারদিকে পানি, বা বর্ষার যে কোনো সিচুয়েশনে, যে কোনো মুভমেন্টে, বা হচ্ছে পানি থেকে শুরু করে গ্রামের সৌন্দর্য থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে, এগুলো ডিফারেন্ট, এগুলো একদম নেচার একটা মানে ভিউ পাওয়া যায় এখন পর্যন্ত আর কি। আবার যখন পানি চলে যায় তখন কৃষি যে কাজটা হয় সেটা আরো বেশি সুন্দর। আমরা যে কবি জসিমউদ্দিনের লেখাতে যেটা পড়তাম, যে গ্রামের বাসা আর কি, গ্রামের মাঠে ঘাটের যে ইয়াগুলা, আমার কাছে মনে হয় যে যখন এই কবিতাগুলো আমি মানে এখন রিয়েলাইজ করি যে এই কবিতাগুলো মনে হয় আমার গ্রাম দেখে লিখছে। মানে এত সুন্দর কবিতার মতো সাজানো। বাড়ি থেকে যখন নিচে মাঠে কাজ করে মানুষ, তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি
লেখার জন্য মনে হয় এই চোখগুলোই দরকার ছিল বা এই সিনগুলোই দরকার ছিল, তো এমন সিন দেখেই বড় হয়েছে আর কি। দারুণ। তো শৈশবটা খুব দারুণ কেটেছে, মানে কোন রকম বর্তমান সিচুয়েশন অনেক নেটওয়ার্ক সুবিধার নাই। বাইরে আসলে বড় হলেও মানে প্রকৃতি যেটা দেয়, মানে আমরা সেটা যেটা জানি যে হচ্ছে- আসলে শহুরে জীবন বা অনেক সুবিধা প্রাপ্ত জীবন যাকে বলে, সেখানে আসলে সেটা পাওয়া যায় সেটা না। পাওয়া যায় না। আপনি মেঘনাকে ঘিরেই আসলে আপনি বড় বড় হয়েছেন হয়েছে, হ্যাঁ, একরকম। মেঘনাকে ঘিরেই বড় হয়েছে। এটা একটা প্রভাব আপনার জীবনে ভীষণ রকম আছে। আমরা অফ এয়ারে গল্প করছিলাম, একটু মানে শুনতে চাই যে ভালো লাগা ভালোবাসাটা তো সেই ছোটবেলায় তৈরি হয়েছিল যখন নদীর সাথে আপনি স্কুলে যেতেন। স্কুলটা কি বেশ দূরে ছিল, মানে নদীর ওপার ছিল এরকম আমার বিষয়টা? স্কুল, প্রাইমারি স্কুল ছিল আমাদের গ্রামে, বাট যখন আমি হাই স্কুলে যাই তখন হচ্ছে আমার এক জেলা থেকে আরেক জেলায় যেতে হতো। মানে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলায়, বাট আমার যেতে হতো হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। তো সোনারগাঁয়ে হচ্ছে আমার স্কুলটা ছিল। তো এর মাঝে মেঘনা নদীটা পড়ে, তো সেই নদীটা হচ্ছে আমাকে প্রতিদিনই করতে হতো। সকালে একবার পার হতে হতো, বিকালে আবার স্কুল থেকে যাওয়া হতো। তো যখন দেখা যায় 8টা বাজে ক্লাস হতো, তো তখন হচ্ছে আমরা সকাল 6টা বা 6:30টার দিকে হচ্ছে বাসার এর আগে রওনা দিতে হতো আর কি। তো এমনও সিচুয়েশন এসে যখন শীতের সময় হয়, কুয়াশা টাইমে আমরা 3 ঘন্টা শুধু ওই নদীতে চক্কর মারছি। মানে কুল পেতেন না? কুয়াশার সময় কোনো কুল, মানে পাওয়া টলার যাচ্ছিল মাঝি না। হচ্ছে রাস্তা হারাই ফেলছে। তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হচ্ছে আমার স্কুলও শেষ। তারপর হচ্ছে আমার একবার ছিল যে মানে পরীক্ষার টাইমে হচ্ছে আমার পরীক্ষা করে ফেলছি, মানে সময় ওভার করে ফেলছি। তবে স্কুলে গিয়ে বলার পরে আমাদেরকে স্কুলে সবসময় একটু এক্সট্রা কেয়ার মানে করতে আর কি। স্যাররা যদি শুনতো যে নদীর উপর থেকে আসছে, তো তখন স্যাররা বলতো ঠিক আছে ওদেরকে এক্সট্রা সময় দাও, বা হচ্ছে আমাদের সময় দিত আর কি। তো শীতের সময় এটা হইতো আর কি, কুয়াশার সময় হচ্ছে টলার হারাই ফেলতো, এটা অনেক দিন। এখনকার মানে আমি লাস্ট হচ্ছে এইবার শীতে যেটা হয়েছে, তো আমিও সেম ভাবে বাচ্চাদের সাথে আসতেছিলাম। আমাদের গ্রামের এখনো হচ্ছে হাই স্কুলটা বাচ্চারা এই পারেই পড়ে, তো ওরা গুগল ম্যাপ ধরে আসতেছে। আমি তখন হাসতেছিলাম, মাঝিরে বলতেছিল যে আঙ্কেল এইভাবে এইভাবে যান। তো আমি তখন খুবই চিন্তা করতেছিলাম যে আমার টাইমটায় তো মানে আমি তো তখন মোবাইল চালাইতাম না, বা অ্যান্ড্রয়েড ফোনের 2000 হচ্ছে 7, 8, 9, 10-এর সময় তো অ্যান্ড্রয়েড ফোনের এত প্রচলন ছিল না। তো তখনকার সিচুয়েশন এখনকার সিচুয়েশনের পার্থক্যটা আমি এই জন্য বললাম যে এখন টেকনোলজি সব জায়গায় পৌঁছে গেছে, বাট ওই জায়গাটায় আমার বড় হওয়া যে জায়গা হচ্ছে একদম টেকনোলজি বিহীন, টিভিটাও ছিল না। আমি সেটি এমন সেই একটা জায়গাটাতে জায়গায় যে আসতে টিভিটাও ছিল না। চাচ্ছিলাম যে 7-8 সাল তখন একেবারেই ব্যাকডেটেড সময় বলা যাবে না, কারণ তখন অলরেডি টেকনোলজি আসছে, টেকনোলজি আসছে, সোশ্যাল মিডিয়ার but একটা হ্যাঁ, আবির্ভাব তখন থেকে আবির্ভাব ঘটেছে। হয়েছে। মানে সেই সময়ে একদম কি বলে শহুরে জীবনের যে সুবিধা, না বিদ্যুৎবিহীন, গ্যাসবিহীন, এবং এই যে নদী সাঁতরে স্কুল, এটা খুবই অবাক করা একটি বিষয় যে সেই সময়। আমরা একটু আসি, ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর ফিরতে চাই সেই গল্পে। মোহাম্মদ আল আমিন মালয়েশিয়ার লঙ্কাউয়ে অনুষ্ঠিত আয়রনম্যান 70.3 সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি বাংলাদেশের দীর্ঘতম 65 কিলোমিটার সাঁতারের জাতীয় রেকর্ড করেন। এছাড়া তিনি পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র সহ দেশের প্রধান নদীগুলো এবং বাংলা চ্যানেল সাঁতরে অতিক্রম করে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। সাইক্লিংয়ে বাংলাদেশের 64টি জেলা ভ্রমণের পাশাপাশি মালয়েশিয়া ও ভারতের দীর্ঘ দূরত্বের একাধিক আন্তর্জাতিক সাইক্লিং অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন। দৌড়ে তিনি একাধিক পূর্ণ ম্যারাথন, অর্ধ ম্যারাথন, আল্ট্রা ম্যারাথন এবং ট্রেইল ম্যারাথন শেষ করেছেন এবং নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্প সহ দেশ বিদেশের বিভিন্ন ট্রেকিং অভিযানে অংশ নিয়ে নিজের সহনশীলতার পরিচয় দিয়েছেন। ট্রায়াথলন সংগঠন ট্রায়াথলন ড্রিমার্স এবং জনপ্রিয় সাইক্লিং প্ল্যাটফর্ম 2 চাকায় বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল আমিন। খেলাধুলার প্রসারে তিনি ঢাকা মেট্রো হাফ ম্যারাথন, মেঘনা 5K সাঁতার এবং কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জের মতো বড় আয়োজনের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম, রক্তদান কর্মসূচি এবং গ্রামীণ শিশু কিশোরদের ক্রীড়ামুখী করে তুলতে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। পেশা জীবনে তিনি ই-কমার্স প্রতিষ্ঠান bastek.com-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আবারও তার কাছে চলে যাই, সেই শৈশবের গল্পে ছিলাম। একটু জানতে চাই যে বাবা কি করতেন? আমার বাবা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, স্টিল এখনো বাবা জব করে আর কি। আর মা হচ্ছে গৃহিণী। সেটা কি মেঘনার পারে? না না, বাবা জব করে হচ্ছে ঢাকাতে। ও আচ্ছা, বাবা ঢাকা থাকতেন। বাবা ঢাকায় থাকতেন। তো বাবা হচ্ছে প্রতি শুক্রবারে হচ্ছে মানে বাড়িতে যাওয়া আসা করতো। তো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে মানে অ্যাডভেঞ্চার বিষয়টা আমার এখান থেকে আসে। আমার বাবা পত্রিকা পড়তে পছন্দ করে, তো আমাদের বাসায় শুক্রবারে বাবা পত্রিকা নিয়ে যেত।
তো তাছাড়া হচ্ছে আমি পত্রিকা নিয়ে গেলে আমি পত্রিকাগুলো পড়তাম। তো ওই পড়ার সুবাদে হচ্ছে সেটা হচ্ছে বাংলা রিডিং ভালো পড়ার জন্য হোক বা যেভাবে হোক, মানে আব্বু আম্মু দুইজনে বলতো পত্রিকা পড়ো। আচ্ছা আচ্ছা। মানে এটা কেন বললাম যে ছোটবেলা বলতো যে এটা পড়লে ভালো কিছু জানা যাবে, এটা সেটা। তো বাবা আবার কি করতো, পিছনে যে মজার মজার যে জিনিসগুলো থাকতো প্রতি সপ্তাহের যে এগুলো আবার ক্যারি করতো আর কি, নিয়ে যেত পত্রিকাগুলো। আচ্ছা। তো এগুলা পড়তে পড়তে যখন একটু বড় হই, তখনকার ক্যাম্পাস যে আড্ডাগুলো হয় আর কি, বা পত্রিকায় বিভিন্ন লেখালেখিগুলো যেগুলো হয় ইউনিভার্সিটি ক্যাম্পাসে সবাই গুল ধরে বসে ছবি তোলা বা বিভিন্ন ট্রাভেল, এগুলো এইসব জিনিসগুলো আমার চোখে পড়তো বা এইসব জিনিসগুলো বেশি পড়তাম। ওই জায়গা থেকেই ধীরে ধীরে মানে মাথায় হচ্ছে এই অ্যাডভেঞ্চার জিনিসগুলো হচ্ছে ঢুকে। আচ্ছা। বিশেষ করে হচ্ছে পাহাড়ে ভ্রমণের যে বিষয়গুলো, তখন আমি ফিল করতাম যে এগুলা কি আদৌ আমার দিয়ে কখনো সম্ভব হবে কিনা বা কখনো পসিবল হবে কিনা। ছোটবেলায় খেলাধুলা করতেন কেমন নিজে? ছোটবেলা খেলাধুলা বলতে মানে সারাদিনই খেলাধুলার মধ্যে থাকতাম, শুধুমাত্র স্কুল টাইমটা ছাড়া। সকালে স্কুলে যাইতাম, স্কুল থেকে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া হোক বা না হোক, আগে হচ্ছে খেলার মাঠে বিশেষ করে ক্রিকেট ফুটবলটা হচ্ছে বেশি খেলা হতো। আবার হচ্ছে আমরা চোর পুলিশ খেলা আছে যেটা, এটা খেলতাম। আমাদের এখানে যেহেতু অনেক বেশি হচ্ছে লুকানোর জায়গা থাকতো আর কি, বিশাল মাঠ থাকতো, তো ওগুলা খেলতাম আর কি বেশি। বর্ষার সময় হচ্ছে আমরা সারাক্ষণই দেখা যায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নদী না, মানে তখন তো খালের ভিতরে পানি চলে আসতো, খালের ভিতরে ডুবাডুবি করতাম, সেখানে একটা খেলার হতো। মানে এক প্রকার বাড়ির চারপাশেই নদী, পানি? না বাড়ির চারপাশে পানি না, বাড়ি থেকে মোটামুটি অনেক দূরে পানি। বর্ষার সময় যখন বর্ষা হয় তখন একদম বাড়ির ঘাটে পানি চলে আসে। আচ্ছা আচ্ছা। আর যখন বর্ষা চলে যায় তখন কৃষি জমি, নিচে কৃষি জমি, সেটা কি নদী ভরাট হয়ে বা এরকম বিষয়টা, বা খাল বিল ভরাট হয়ে? নদী ভরাট হয়ে, খাল বিল ভরাট হয়ে, কৃষি জমি ভরাট হয়ে বাড়ির পাশে পানি চলে আসে। মাছ ধরতেন না? মাছ ধরার মতো হ্যাবিট আমার ছিল না আর কি, আমার লাক খারাপ থাকতো সব সময়। যখনই হচ্ছে কারোর সাথে মাছ ধরতে যাইতাম বা টুকটাক মানে বসি দিয়ে মাছ ধরতে যাইতাম, তখন ও মাছ পাইতো না, আমি তো পাইতামই না। মানে আপনার লাক খারাপ জন্য সেও পেত না। তুমি একটা জিনিস খেয়াল করেছো কিনা, সফলতা না আসলে কিন্তু সেই বিষয়ে আগ্রহ জন্মে না। একদমই। তো আমার মাছ ধরা বলতে ওইভাবে কখনো মাছ ধরা হইতো না। আর আমার হচ্ছে গ্রামে থাকলেও আম্মু বা হচ্ছে আব্বু সবসময় হচ্ছে একটা মানে আইসোলেট একটা থাকতো, মানে নদীতে বেশি না নামা বা মানে স্কুল ছাড়া বা হচ্ছে কাজ ছাড়া বেশি বাইরে না যাওয়া। আমি এত কিছুর মাঝেও সাঁতার শিখছি একদমই বড় হই। মানে ছোটবেলা তো পুকুর আর নদীতে নামার কোনোভাবে অপশন ছিল না। বড় মানে কত বড় হয়ে? সেটা হচ্ছে 7-8 পড়ার সময় যখন। ঠিক এই সময়টাই আপনার জীবনে এমন একটা ঘটনা আছে, সেটা কি আসলে আপনার সাঁতার শেখার আগ্রহটাকে বাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ, সেটা হচ্ছে ওই সময় সাঁতারটা মোটামুটি ভালো পারি না, বাট পারি আর কি, সেভ করতে পারি নিজেকে। তো ওই সময় হচ্ছে মেবি হচ্ছে আমি যখন 8-এ পড়ি, আমার মনে নেই এক্স্যাক্টলি কোন ইয়ারে পড়ি, তখন হচ্ছে যখন আমি নদী দিয়ে মানে টলার পার হয়ে তো আমাদের স্কুলে যেতে হতো। তো স্কুলটা ছিল হচ্ছে আমার বাসা থেকে মোটামুটি অনেক দূর, প্রায় আমরা 1.5 ঘন্টার একটা জার্নি। প্রথমে হচ্ছে আমাদের 25 থেকে 30 মিনিটের মধ্যে শুধু ট্রলারই করতে হয়, ট্রলার দিয়ে যেতে হয় আমাদের ঘাট থেকে। তো ট্রলার দিয়ে যখন আমরা যাই, আমরা তো ওই দিন স্কুল থেকে বাসায় ফিরতেছিলাম, মানে আমরা টায়ার্ড সবাই, আমাদের সাথে আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, আবার এলাকার লোকাল লোকজন ছিল। তো ওই সময় ট্রলারটা ডুবি হয় আর কি। ট্রলারটা ছাড়ার মনে প্রায় 10 মিনিটের মধ্যেই একটা ঘূর্ণিবাগ ছিল নদীতে আর কি, যেটা মেঘনা নদী। বদ্দাবাজার ঘাট থেকে নামার পরপরই হচ্ছে একটা ঘূর্ণি মতো পড়ে, তো সেই জায়গায় ট্রলারটা ডুবে যায়। তো ওই ট্রলার ডুবে যাওয়ার পরে লাকিলি আমিও হালকা পাতলা সাঁতার পারতাম, অনেক বেবি ছিল, ছোট বেবি ছিল, তারপর মহিলারা ছিল, মানে লোকাল যাত্রী যেহেতু বলছি। তো ওদেরকে সেভ করার জন্য মানে আমি ভয় পেয়েছি ব্যক্তিগত, কারণ আমি ওইভাবে সাঁতার, নদীতে কখনো সাঁতার ওইভাবে কাটা হয়নি তখন পর্যন্ত। তো ভয়টা এমন ভাবে পাইছি যে এই ভয়টা আমার অনেক দিন পর্যন্ত বহন করতে হয়েছে। আর হচ্ছে বেবিদেরকে সেভ করছিল হচ্ছে বা মহিলাদেরকে সেভ করছিল। আমরা ট্রলারটা যখন ডুবে তখন ওই পাশ দিয়ে হচ্ছে একটা ইটের বাটার যে ট্রলার গুলা থাকে, যে ইট ক্যারি করে, তো ওই জায়গায় তো একটা বড় শ্রমিক থাকে, মানে 10-12 জন একটা গ্রুপ থাকে যারা ইট নামায় ট্রলার থেকে, বোট থেকে। তো ওরা সবাই লাফায় হচ্ছে আমাদেরকে সেভ করছিল। আচ্ছা আচ্ছা। তো সবাইকে সেভ করার পরে হচ্ছে আমরা 10-12 দিন আমি স্কুলে যাইনি। এরপর খুব স্বাভাবিক, এরকম একটা পরিস্থিতির পরে একটা মানসিক ট্রমা হয়ে যাওয়ার কথা। এবং আপনি একটা জায়গায় বলছিলেন যে আপনি মাছ ধরতে যেতেন না কারণ আপনি সফল হতেন না, নিজেকে আনলাকি বোধ করছিলেন। কিন্তু এই জায়গাটা দেখেন, আপনি ছিলেন বলে এমনও হতে পারে যে সেদিন সবাই বেঁচে গিয়েছিল, আপনি কিন্তু লাকিও আমি বলবো। হতে পারে।
ভাই বোনরা তো আসলে পাশাপাশি বড় হচ্ছিল, হ্যাঁ, সমসাময়িক পাশাপাশি বড় সময়ে। হচ্ছিল। নিজেদের মধ্যে সম্পর্কের জায়গাটা শুনতে চাই। আমি যেহেতু সবার বড়, তো সেই জায়গা থেকে আমার ছোট হচ্ছে আমার ছোট ভাই। তো ও হচ্ছে মাদ্রাসায় পড়ালেখা করতো, ওকে খুব বেশি একটা পাওয়া যেত না আর কি। একটু বড় হওয়ার পরে মাদ্রাসায় মুভ করে। দেন হচ্ছে আমার ছোট বোন, দেন হচ্ছে আমার ছোট ভাই। তো আচ্ছা। আমরা সবাই একই সাথে বড় হয়েছি, তো একই সাথে এখনো পর্যন্ত একই সাথে আমরা থাকি। মাদ্রাসায় যে পরে ও অলরেডি হাফেজ কমপ্লিট করে ফেলছে, আচ্ছা। এবং হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটা পাশাপাশি বাসায় আসতো, যেহেতু আমরা সবাই বাংলা পড়ালেখা করতাম। তো সেই জায়গা থেকে ওর আগ্রহ ছিল, আরো মেধা অনেক তুখর। তো ওকে দেখা যায় একটা কিছু দেখাইলে ও ইজিলি ক্যাপচার করে ফেলতে পারে। তো ও পাশাপাশি এসএসসিটা কমপ্লিট করে, এইচএসসিটা কমপ্লিট করে। আমার ছোট বোন মানে এখন অলরেডি বিবিএ এবং এমবিএ কমপ্লিট করে ফেলছে। দেন আমার ছোট ভাই অলরেডি বিবিএ তে রানিং আছে আর কি। আর আমি পড়ালেখার দিক দিয়ে হচ্ছে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, সেই জায়গাগুলোতে আমরা তো নিশ্চয়ই আসবো। এত প্রতিকূলতার মধ্যেও জীবন চালিয়ে নিচ্ছিলেন, এবং একই সাথে আমি বলবো যে নানা সুযোগ সুবিধার পরেও এসএসসির ফলাফল কেমন হলো? আমার ফলাফল ছিল 4.8 বাহ। এসএসসি। খুবই ভালো। পাশাপাশি এসএসসির পরে যেটা হয় যে কলেজের ছোট্ট একটা জীবন, সেটা পার করতে হয় এবং পড়াশোনা ভীষণ চাপ নিয়ে পার করতে হয়। বাড়ি থেকে নদী পার হয়ে স্কুলে গিয়ে স্কুল করতেন। কলেজের জায়গাটা মানে কেমন বাড়ি থেকে পরিস্থিতিতে হলো? যেহেতু যে বললাম যে আব্বুর জবের কারণে আব্বু ঢাকাই থাকতো আর কি। আব্বু ঢাকা থাকে একদম শুরু থেকে, আব্বুর লাইফের শুরু থেকে আর কি। আচ্ছা। তো তখন থেকে হচ্ছে মানে আমি তখন থেকে ডিসিশন নিছি যখন স্কুলে পড়তাম, যে আব্বুর সাথে মাঝে মাঝে আব্বুর সাথে বায়না করতাম যে আব্বু অফিসে আসবে শনিবার, আব্বু আমাকে নিয়ে যাও। আচ্ছা, তো হয়তো 2-1 বার নিয়ে আসতো, আবার কারণ আব্বু নিয়ে আসলে তো আব্বু তো এখানে দেখা যায় ব্যাচেলর থাকতো, আব্বুর জন্য একটা মানে কাজের জায়গা এবং আমাকে রাখা একটা পেন। এখন বুঝি আর কি পেন, তখন ওটা মানাটা খুব টাফ ছিল। তো ওই জায়গা থেকে তখন বুঝি যে এসএসসি পরে কলেজ লাইফটা হচ্ছে মানে ঢাকার দিকে মুভ করবো বা আব্বুর সাথে থাকবো, তখন আব্বুর সাথে আমি চলে আসি। জীবনটা আসলে কত নাটকীয় এবং কত সুন্দরভাবে এগিয়ে নেয় মানুষকে, তাদের জীবনের গতিপ্রবাহকে, সবকিছুকেই। আপনি তো ট্রায়াথলেট হয়েছেন বেশ আরো পরে। পড়াশোনা তো এইচএসসি তে আপনি ঢাকায় চলে আসলেন, নতুন ঢাকা, নতুন এনভায়রনমেন্ট, সেই গ্রামের নিবিড় পরিবেশ ছেড়ে একটু যান্ত্রিকতার মধ্যে আসলেন, কেমন লাগছিল? এটা একদিকে ফ্যান্টাস্টিক কাজ করতেছিল, হ্যাঁ, অন্যদিকে হচ্ছে আমার পড়ালেখা একটা বিশাল চাপ পড়ে এই জন্য যে আমি হচ্ছে আমার গ্রুপটা চেঞ্জ করি। আচ্ছা। পড়ালেখার যে গ্রুপটা ছিল, তো এই গ্রুপটা চেঞ্জ করার পর আমি যখন ঢাকা কমার্সে যখন কনভার্ট করি, তো তখন হচ্ছে আমার কাছে সবই নতুন। বিশেষ করে যারা হচ্ছে কমার্সে পড়ে তারা জানবে যে অ্যাকাউন্টিং সাবজেক্টটা বা হচ্ছে টোটালি নতুন, শুধুমাত্র বাংলার ইংলিশটা ছাড়া আমার কাছে আর কিছুই না, একদম অ্যাডজাস্টেবল। একই কলেজের পড়ালেখা কিন্তু খুব শর্ট টাইমে বড় একটা সিলেবাস কমপ্লিট করতে হয়। তো সেখানে নতুন আমি আরো বেশি ফোকাস করি যে এই ভালো রেজাল্ট করতে হবে। আর তাছাড়া আম্মু নাই, এটা একটা বড় চ্যালেঞ্জিং হচ্ছিল আমার জন্য, কারণ সবসময় সকালে বিকেলে যেভাবে হোক আমার প্রচুর পরিমাণে খাবারের একটা থাকে, হ্যাবিট আছে আর কি। তো আম্মু বিভিন্ন কিছু রান্না করে দিত, যেখানে কলেজে আসার পরে বাসায় একদম একা। আব্বু অফিসে চলে গেলে আমি বাসায় একা। আমার কাজিন ছিল একটা সাথে, তো আমরা 2 কাজিন একসাথে থাকতাম, আব্বু একসাথে, আমরা 3জন একসাথে, 4জন হচ্ছে একসাথে থাকতাম আর কি। এর মধ্যে আমার একটা কাজিন ছিল, তো ওই কাজিন হচ্ছে সাইদুল আর কি, আমি সাইদুল ভাই বলে ডাকি, আমার ক্লাসমেট বাট আমার বড়। তো উনি স্কুল থেকে এখন পর্যন্ত মানে আমাকে পুরোপুরি সাপোর্ট দিয়ে আসছে। ওই যে বললাম যে স্কুলে আমি খুব ছোট ছিলাম, ওনার তুলনায় ছোট ছিলাম, যেহেতু উনি একটু বয়সে বড় ছিল আমার থেকে। তো উনি স্কুলে নিয়ে যাওয়া, স্কুলে আনা, মানে আমার একটা গুরু দায়িত্ব পালন করতো আর কি। বন্ধু কিন্তু অভিভাবক। হ্যাঁ, বন্ধু কিন্তু অভিভাবক। তো সেই জায়গা থেকে ওই ভাইয়ার সাপোর্টে হচ্ছে মানে স্কুল পর্যন্ত শেষ করলাম, তখন একই সাথে কলেজে মুভ করলাম। উনি একই কলেজে একই ক্লাসে, কিন্তু একই কলেজে হইলেও উনি আমাকে সবসময় টেক কেয়ার করতো। তো ওই ভাইয়া আমি একসাথে থাকলেও মানে সবসময় হচ্ছে ওই যে খাবার দাবার নিয়ে একটা যে সমস্যাটা পড়ে আর কি, মানে ব্যাচেলর লাইফে খাবার দাবার কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছিলাম না। তো এটা নিয়ে একটা চ্যালেঞ্জিং সময় গেল, পড়ালেখা দিয়ে একটা বড় চ্যালেঞ্জিং সময়, গ্রুপ চেঞ্জ হওয়ার কারণে। তো সেখানে প্রচুর পরিমাণে স্টাডিতে করি। আচ্ছা আচ্ছা, এত কিছু পরে ফলাফল কেমন হলো? ওইটার ফলাফল ভালো ছিল, মানে এসএসসি ফলাফল ভালো ছিল। এসএসসি ফলাফল 4.6 পাইছি। এসএসসি থেকে এইচএসসি তে একটু ডাউন হয়েছে, বাট আমার কাছে বেশি মনে হয়েছে, কারণ যেহেতু একটা ভিন্ন পরিসর। আমি যখন আমাদের সিটি যে পরীক্ষাগুলো হয়,
আমি হচ্ছে শুধুমাত্র 2টাতে পাশ করে আর বাকি সবগুলোতে ফেল করি কলেজের প্রথম পরীক্ষায়। কারণ অ্যাকাউন্টিং সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কোনো বিষয় সম্পর্কে কোনো ধারণা নেই। তো পরীক্ষাটা হয় 2-3 মাসের মধ্যে, আমি বুঝতেই সবকিছু শেষ। তারপর হচ্ছে স্যারদের সাথে করে বা প্রাইভেট টিউশনি করে হচ্ছে সবকিছু করে মোটামুটি রেজাল্ট একটা জায়গায় দাঁড় করালেন। আমি একটু জানতে চাই যে এই যে ছোটবেলায় খেলাধুলা করতেন, এসএসসি কমপ্লিট হলো, ইন্টারমিডিয়েট, সেটাও ঢাকায় চলে আসলেন, ততদিনে কি আসলে কোনো একটা খেলার প্রতি, আমি বলতে চাচ্ছি আপনি এই যে ট্রায়াথলেট হয়ে উঠলেন, সেটা কি বোঝা যাচ্ছিল কিনা? সাইক্লিং, দৌড় বা সাঁতার, এমন হয় না যে যেটা আসলে না করলেই ভালো লাগছে না, সেটা প্রতিদিন আমাকে করতেই হবে? তো তখন হচ্ছে সাইক্লিংটায় অভ্যস্ত হই আস্তে আস্তে, সাইক্লিংটা অভ্যস্ত হই। গ্রামে থাকতো সাইক্লিং করা হয়তো, স্কুলে যাওয়া আসা সুবাদে টুকটাক সাইক্লিং করতাম। সেটা সাইক্লিং বলবো না, জাস্ট যাতায়াতের জন্য যেতে হবে সেই জন্য করা আর কি। তো তখনকার সিচুয়েশনটা হচ্ছে ট্রায়াথলেট হওয়ার মতো যে মন মানসিকতা, সেটা আমার মাথায় ওইভাবেই করে নেই। কিন্তু কোনো প্রতিযোগিতা কাজ করতো কখনো কারোর কখনো সঙ্গে হতো, যেতে মানে গিয়ে? আমার কাছে মনে হতো যে আমি কোথাও চলে যাই, মানে ওই সময় মনটা হচ্ছে এমন ছিল যে আমি কোথাও মুভ করি, পৃথিবী দেখি, মানে মানে স্বাভাবিকভাবে কোথাও আটকা রাখাটা আমার কাছে টাফ মনে হতো। কলেজে যখন পড়ি, ফার্স্ট ইয়ার গেল, আমাকে ওই পড়ালেখার প্রেশারই ফার্স্ট ইয়ার হচ্ছে, আমি কোনো কিছু ভাবতেই পারিনি। ইভেন এমনও গেছে যে আমি ছুটিতে বাড়িতেও যেতাম না। একে তো পড়ালেখার চাপটাই বেশি ফিল করতাম আর কি ফার্স্ট ইয়ারে। ও আশেপাশে বন্ধু বান্ধব ওইভাবে ছিল না, মানে ছিল না বলতে নতুন একটা এনভায়রনমেন্ট, কারোর সাথে মিশা টিশা একটু আমি একটু ইন্ট্রোভার্ট ছিলাম, মানে এখন মনে হয় যে ইন্ট্রোভার্ট না, বাট আগে একটু ইন্ট্রোভার্ট ছিলাম। এই জন্য বলি কারণ আমার বাসায় যদি মেহমান আসতাম, আমি আম্মুকে বা আব্বুকে জিজ্ঞাসা করতাম যে উনাকে কি বলে ডাকবো। আচ্ছা, মানে সামনে যত দূরের কথা আমি জিজ্ঞাসা করতাম যে ওনাকে আমি কি বলে সংবর্ধনা করবো। আচ্ছা আচ্ছা। তো এমন টাইপের একটা ছেলে ছিলাম। তো যখন হচ্ছে পড়ালেখার ফার্স্ট ইয়ারটা গেল, সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে হচ্ছে ফেসবুকটার সাথে, মানে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হয় বা ইন্টারনেটের সাথে কানেকশন হয়। তারপর বন্ধু বান্ধব হয় কলেজের লাইফে আর কি। তো সেখান থেকে তাদের সাথে এদিক সেদিক যাওয়া, ঢাকার আশেপাশে ট্রাভেল করাটা শুরু হয় আর কি। আচ্ছা, বাংলাদেশের 64 জেলায় আপনি সাইকেল নিয়ে সাইক্লিং করেছেন এবং ঘুরে ঘুরে দেখেছেন, সেটা তো একটা বড় অভিজ্ঞতা। এবং আপনি বলছিলেন যে ছোটবেলায় অনেক ইন্ট্রোভার্ট ছিলেন, সময়ের সাথে সাথে এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, বিভিন্ন মানুষ দেখছিলেন, অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছিলেন, এগুলো তো আপনাকে আসলে আপনার চিন্তার জায়গাটা আরো পরিশীলিত, ওয়াইড, যেটাই বলি না কেন, ব্যাপ্তি বাড়িয়েছিল। আমার একটা বড় জিনিস কাজ করে, এসএসসির পরে হচ্ছে আমি তাবলিগে গিয়েছিলাম। আচ্ছা, তো তাবলিগে যাওয়ার পরে হচ্ছে তখনকার সিচুয়েশনটা, ওই সিচুয়েশন থেকে মানুষের সাথে কানেক্ট করার যে বিষয়টা, ওই জায়গা থেকে শিখেছি আমি বলবো আর কি। মানে আমার কাছে মনে হয়, তো ওই জায়গায় যে মানুষের সাথে কমিউনিকেশন করা বা কিভাবে হচ্ছে দুইটা মানুষের সাথে কথা বলা বা হচ্ছে কোনোভাবে স্পেস তৈরি করা, ওই জায়গাটা হচ্ছে আমাকে অনেক বেশি হেল্প করছে। আচ্ছা। তো তারপর হচ্ছে এই সেকেন্ড ইয়ারে আসার পরে হচ্ছে ট্রাভেল গ্রুপের সাথে, কয়েকটা গ্রুপের সাথে যুক্ত হওয়া আর কি। তো এর মধ্যে ব্যাচেলর ট্রাভেল নামে আরো কয়েকটা বেশ কিছু গ্রুপ ছিল। তো ট্রাভেল 24 নামে একটা গ্রুপ আছে। তো ওদের সাথে যুক্ত হওয়ার পরে ওদের সাথে মূলত ট্রাভেলে যাওয়া হয়, মানে কোনো ফ্রেন্ড সার্কেল না, তাদেরকে আমি চিনতামও না, জানতামও না। মানে এমন একটা প্রথমে আমি আমার লাইফে প্রথম ঝর্ণা এবং হচ্ছে পাহাড় দেখা, বড় পাহাড় দেখা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা। তো ওইটাতে হচ্ছে হুট করে একদিন চোখের সামনে পড়ে যে ওরা এক জায়গায় যাবে, মানে এক সপ্তাহ নোটিসে। আমি বললাম আমি যাবো। তো বন্ধু কয়েকজনকে বললাম চল যাই, ওদেরকে চিনি না, যাই না, কিভাবে যাবো। তো আমার কাছে যেতে ইচ্ছে করতেছে বা ওদের ছবি টবিগুলো দেখে আমি কনফার্ম করি যে আমি যাবো। মানে বন্ধুরা যাক বা না যাক আমি যাবো। এটা কলেজ জীবনে? এটা কলেজ জীবনে। আচ্ছা, তো কলেজ জীবনে একটু তাড়াতাড়ি হয়ে গেল না এমন সিদ্ধান্তের জন্য? তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু আগের একটা দরাবাধা নিয়ম ছিল আমার, মানে আম্মু যখন থাকতো সাথে, যে মাগরিবের সময় বাসায় আসতে হতো। সেকেন্ড ইয়ার ওঠার পরে পড়ালেখার চাপ থেকে ওঠার পরে ওই নিয়মটা দেখা যায় এশার পর্যন্ত আমি বাইরে থাকি, এশার নামাজ পড়ে বাসায় যাই আর কি, এমন একটা অবস্থা। তো ওই এটা হচ্ছে যখন এই ইয়াটা নেই, এই জন্য নেই কারণ আমার কাছে এই ছবি টবিগুলো অনেক বেশি আকর্ষণ করতেছিল, সেই পত্রিকা পড়া থেকে শুরু করে ছোটবেলা থেকে। কিন্তু এই জিনিসগুলো আমার মাথায় গেঁথে আছে যে সবাই একসাথে যাওয়া, মজা করা, বা হচ্ছে বিশেষ করে হচ্ছে আমার এখনো মনে পড়ে যে একটা ছবি আমার মাথায়, ক্যাম্পাসে যে অনেকে গোল ধরে বসেই করে না, মানে কোনো একটা পাহাড়ে একটা ছবি দেখছিলাম যে সবাই গোল ধরে বসে মানে গান গাচ্ছিল বা ক্যাম্প ফায়ার টাইপের কিছু একটা হচ্ছিল। ওই ছবিগুলো ছোটবেলার, ওই ছবিটা আমার এখনো ফিল হয়, মানে পত্রিকায় দেখেছিলাম এটা। ওই ছবিগুলাই হচ্ছে আমি আমার, মানে এটা কেমন দেখতে, মানে এটা কোন লাইফটা, সেই লাইফটার খোঁজে অনেক কি হয় ওখানে। তো ওদের ফেসবুকে যখন আমি ঢুকেছিলাম তখন এমন টাইপের কিছু দেখেছিলাম যে ওরা এমন কিছু করে।
তো ওই জায়গা থেকে মূলত হচ্ছে ওদের সাথে আমি যাব, এখন যেই হোক আচ্ছা আচ্ছা দেখা যাবে কি হয়। তো এই জন্য দেখা যাবে লাস্ট 1-1.5 বছর ধরে কিন্তু আমি একাই থাকি, 1-1.5 বছর ধরে একাই মানুষের সাথে সার্ভাইভ করি, বা হচ্ছে ওইভাবে আব্বু অফিসে থাকে, আমার সবকিছু একাই করতে হয়। তারপর কি গেলেন আপনি? হ্যাঁ, আমি গেলাম। আচ্ছা। আমি গেলাম হচ্ছে যাওয়ার পরে কমলাপুর রেল স্টেশন ওদের সাথে আমার ফার্স্ট মিট আপ আর কি, যে বলছে এত রোজা থাকবে। যাওয়ার পরে দেখি যে বলছে ট্রেনে যাওয়া যাবে, কিন্তু ট্রেন হচ্ছে ওরা টিকিট কাটে না, ওরা হচ্ছে সবাই মানে ওই ইয়েতে যায়, ট্রেনের একটা সিস্টেম আছে যে সামনের বগি করে যাইতে হবে। আচ্ছা মানে ড্রাইভার যে বগিটা থাকে সেই বগির পিছনের বগিতে সবাই উঠে যাবে, মানে ওই জায়গায় ডিসিশন এলো টিকিট কাটা হয়নি, সব ওই জায়গায় বসবো, ওই জায়গায় বসলে আমরা টিকিট ম্যানেজ করব, মানে যেটা ট্রেনে যাত্রা। তো ওই যাত্রাটা এত অ্যাডভেঞ্চার ছিল এবং কষ্ট ছিল, মানে সেটা অমায়িক আর কি। পরবর্তী সময় আপনি আরো বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার আসলে সম্পন্ন করেছেন, আমরা সেই জায়গাতেই ঢুকে যাই। এখন বিশ্ববিদ্যালয় জীবন তো চলছিল, কোথায় ভর্তি হলেন? বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে আমি সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হয়েছি, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আর কি। আচ্ছা, কোন বিষয়ে? সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর উপরে। আচ্ছা, কমার্সেই থেকে গেলেন কমার্স তার থেকে মানে। গেলাম, কারণ এই অ্যাকাউন্টিং এ বেশি ভয় পাইছি, তো আমার ওই অ্যাকাউন্টিং এর উপর অনেক বেশি ফোকাস ছিল, এবং এটা আমি অনেক ভালো রপ্ত করতে পেরেছি আর কি। তো কমার্সের মধ্যে অ্যাকাউন্টিং এর উপরে হচ্ছে মানে বিবিএটা কমপ্লিট করার সিদ্ধান্ত নেই, এবং হচ্ছে এটা খুব মজা করে করতেছিলাম আমি আচ্ছা আচ্ছা, এই জায়গাটা। চমৎকার। ততদিনে কি আপনি পদ্মা, যমুনা, মেঘনা বা ব্রহ্মপুত্র পাড়ি দিলেন কিনা? বা ততদিনে হচ্ছে না, ততদিনে আমি পাড়ি দিই নাই। একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে কলেজে যখন পড়ি, কলেজের ক্যান্টিনে সিঙ্গারা খাচ্ছিল। আচ্ছা। তো ওই ক্যান্টিনে সিঙ্গারা খাওয়ার সময় হচ্ছে আমি একটা কলাম দেখি হচ্ছে বাংলার দামাল ছেলেদের সাগর জয়। আচ্ছা, হ্যাঁ, তো আমি ছোটবেলা থেকে সবসময় ভাবতাম যে আমাদের এই নদীটা পার হওয়া যায় কিনা সাঁতার কেটে। মানে আমি যে নদীতে গোসল করতাম, বা যে নদী আমার, হ্যাঁ আমার সাথে, আমি যে নদীর পাশে বড় হয়েছি, সেটা কখনো কার থেকে শুনি না যেটা কেউ পার হয়েছে। আচ্ছা। তো বাংলার দামাল ছেলেদের সাগর জয় জিনিসটা শোনার পরে আমি এটা পড়লাম, পড়ার পরে তখন বাংলা চ্যানেলের নাম শুনি প্রথম, ফার্স্ট টাইম, আচ্ছা আচ্ছা, যে টেকনাফ শাহপরীদ্বীপ থেকে সেন্ট মার্টিন, যেটা হচ্ছে 16.1 কিলোমিটার, এটাকে বাংলা চ্যানেল বলে। তো এটা পার হয়েছে কয়েকজন সাঁতারু। তখন আমার মাথায় ঢুকে যে এটা যদি সাঁতার কেটে পার হওয়া যায়, মানে সাগর যদি পার হওয়া যায়, তাহলে নদীতে পার হওয়া যাবে। একদম। তখন সাঁতার সম্পর্কে আমার কোনো রকম আইডিয়া নেই, জিরো আইডিয়া। তখন হচ্ছে কয়েকবার যে যাই যে সাঁতার করা যায় কিনা, তো স্বাভাবিকভাবে যে রেগুলার সাঁতারটা আমরা পারি, সেই সাঁতারটা দিয়ে কখনো হচ্ছে লং টাইম সার্ভাইভ করা পসিবল না। তো কতটুকু যাওয়ার পরে হাঁপায় যায়। আর একটা ভয় ছিল নদীতে, যে ছোটবেলা যে গল্পটা বলে বলে আমাদের বাবা মা বড় করে, বা হচ্ছে মানে 80-90% বাবা মাই হচ্ছে বাচ্চাদেরকে বলে, এটা বলতে আমি না করব, সেটা হচ্ছে যে নদীতে যেও না, কুমির নিয়ে যাবে, বা হচ্ছে বুড়িমা নিয়ে যাবে, বা সিগল, বা বিভিন্ন কিছু একটা মানে বলে আর কি, যে বাচ্চাদের ভয় দেখানোর জন্য। সেই ভয়টা হচ্ছে আমাকে দেখানো হতো, বিশেষ করে আমার দাদি দেখাতো আর কি আমাকে, যে কখনো পুকুর পাড়ে যাবা না, নদীতে যাবা না, পানি যেহেতু কাছাকাছি এটা থাকে। আসলে একটা কারণ ছিল কি, মানে কোনো অনাকাঙ্ক্ষিত বাচ্চাদেরকে সেভ করার দুর্ঘটনা জন্য। যেন না কিন্তু ঘটে। এটা হচ্ছে, এটা আমাদেরকে মনে হয় যে কুড়ে কুড়ে খায়। হ্যাঁ, তো আমি স্টিল তখনও হচ্ছে নদীর একটু মাঝামাঝি গেলে আমার কাছে মনে হতো কেউ আমাকে নিচ থেকে টেনে নিয়ে যাবে। তো এই ভয়টা হচ্ছে আমি তখন পাওয়ার পরে আর পানিতে নামা হয়নি, বা নদীটা পার হওয়ার চেষ্টা করিনি। তখন আমার কলেজ লাইফ চলে গেল, ফাইনাল পরীক্ষা আসে, দেন হচ্ছে ইউনিভার্সিটিতে যাই, একটু হয়ে যায় কিনারে, মানে সুইমিংটার প্রতি অমনোযোগী হয়ে যাই। দেন যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন অ্যাডভেঞ্চার লেভেলটা একটু হাই হয়ে যায়। তখন দেখা যায় মাসে 2-1 বান্দরবন, রাঙ্গামাটি বা খাগড়াছড়ি বা কোনো একটা ট্রিপ না করলে আমার কাছে মানে ভালো লাগছিল না। তো এই ভালো লাগছে না। তো এই ট্রিপগুলো যখন করতে থাকি, তখন অ্যাডভেঞ্চার অনেক মানুষের সাথে জড়িত হয়। মানে সেটা পাহাড়ে যারা যায়, তারা সবাই হচ্ছে এক এক রকম মানে প্রতিভা থাকে, বা হচ্ছে এক একজন এক এক রকমের হচ্ছে মানসিকতা, এবং সবার খুব সুন্দর মেন্টালিটির মানুষ থাকে। তো অনেকের সাথে পরিচয় হওয়ার পরে এই অ্যাডভেঞ্চার জগৎটা আস্তে আস্তে আমি প্রবেশ করি। বান্দরবনের সকল যে রেঞ্জগুলো আছে, বান্দরবনের সকল রেঞ্জগুলোতে আমার ভ্রমণ করা হয়েছে, আন্দামানিক থেকে শুরু করে, তারপর হচ্ছে আমিয়াকুম, নাফাকুম। এখন আমিয়াকুম, নাফাকুম যাওয়াটা ইজি, বাট আমি যখন গেছি 2016-17 দিকে যখন যাইতাম, তখন দেখা যায় পদ্মমুখ থেকে আমরা হাঁটতে 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 যাইতাম, 10 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা ট্রেকিং করতাম। আপনি ছাত্র জীবনে যে সময়টার কথা বলছেন, সেই সময়টাই আসলে এই ধরনের ট্যুর করার জন্য বা সফর করার জন্য কিন্তু অর্থনৈতিক যোগানটাও একটা বড় ইস্যু ছিল। এইটা কিভাবে আপনি ম্যানেজ করতেন? অ্যাকচুয়ালি এটা সুন্দর একটা ইস্যু। তো আমাকে তো বাজেট দেওয়া হয়তো খুবই সীমিত। বাজেট বলতে কি, তখন একটা বড় খরচ ছিল আমার পড়ালেখার পিছনে,
স্কুল কলেজ লাইফটা যখন শেষ করি, কলেজ লাইফটা টোটালি হচ্ছে আমার বাবা মা মানে বাবার থেকে নেওয়া আর কি টোটালি। তো যখন ইউনিভার্সিটিতে উঠি ফার্স্ট ইয়ারে, তখন আমার খরচটা বাড়তে থাকে। ওই যে কলেজের সেকেন্ড ইয়ারে ওঠার পরে দুই একটা ট্রিপ দেওয়ার পরে আমার কাছে মনে হয় যে এমন ট্রিপ প্রায় দেওয়া উচিত, বা দিচ্ছিলাম আমি অলরেডি। তো তখন একটা আলাদা সার্কেল তৈরি হয়েছিল, ট্রাভেল সার্কেল। আচ্ছা। তো এইটা খরচ মেটানোর জন্য হচ্ছে মানে আমি টিউশনিটা শুরু করি। হ্যাঁ, টিউশনিটা শুরু করি। তো আমি প্রথম টিউশনি করি হচ্ছে 600 টাকা মাসে। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আমি তখন মাত্র ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে উঠি, একটা টিউশনি করতাম, সপ্তাহে 2 দিন পাইতাম, 600 টাকা দিতে আর কি। দারুণ, এটা কিন্তু তো দারুণ। এটা ছিল আমার প্রথম টিউশনি। সেটা পরবর্তীতে অনেক টাকা অ্যামাউন্ট হয়েছে, বাট ওইটা আমার এখনো মনে আছে। ধৈর্য আর সততা নিয়ে লেগে থাকলে আসলে যে কোনো জায়গা থেকেই সফল হওয়া যায়, সেটা যাই হোক না কেন। আমরা জানতে চাইবো যে আপনি একটা সময় সাঁতার কাটতে গেলে ভয় পেতেন এবং আপনার মনে হতো যে নিচ থেকে কেউ আপনাকে টেনে নিচ্ছে, দম ফুরিয়ে যাচ্ছে। এই যে ক্রাইসিসটা, এটা তো মনের মধ্যেই হতো, ফিজিক্যালি যতটা না হতো। মানসিক এই ট্রমাটা থেকে আপনি নিজেকে আসলে উতরে আনলেন কিভাবে? মানসিক ট্রমাটা উদাহরণ ছিল যে হ্যাঁ, যখন ওই যে পাহাড়ে ভ্রমণ করাটা শুরু করি আমি, বিশেষ করে আমিয়াকুম নাফাকুমে যখন আমি ভ্রমণ করি, তখন আমিয়াকুম নাফাকুম বা হচ্ছে ঝর্ণাগুলোতে লাফ দেওয়ার একটা ই ছিল আমার, মানে এটা একটু ভালো লাগতো আর কি। তো পানিগুলোতে লাফ দিলে সার্ভাইভালের জন্য হচ্ছে অনেক হাঁপাই যেতাম। তো এটা নিয়ে হচ্ছে তখন ইউটিউবে হচ্ছে আমি বিভিন্ন ট্রিক্স গুলা জানতে চেষ্টা করতাম, যে কিভাবে হচ্ছে নদীতে বা পানিতে সার্ভাইভ করা যায়। তো এর মধ্যে সাঁতারটা তো মাথায় আছে, যে সাঁতার কাটার, সেখান থেকে হচ্ছে বিভিন্ন রকমের টিউটোরিয়াল দেখতাম। বিশেষ করে বাংলা ভাষাভাষী কোনো টিউটোরিয়াল তো এভাবে পাইতাম না। বাইরের মানে ইংরেজি ইয়ার মাধ্যমে হচ্ছে ইউরোপিয়ান কিছু টিউটোরিয়াল আমি ফলো করতাম। ওদের এই টিউটোরিয়াল গুলা দেখতাম, সুইমিং এর যে আয়ত্তের কৌশল গুলা। আমার টোটালি হচ্ছে কোনো কোচ ছিল না, টোটালি কোনো কোচ স্টিল মানে এখনো ওইভাবে কোনো কোচ নাই। এখন হয়তো বড় ভাইদের সাথে পরামর্শ করি, বাট কোচিং ভাবে টোটালি কোনো স্বশিক্ষিত বলবো আমরা। হ্যাঁ, স্বশিক্ষিত মানে সুইমিংটা টোটালি স্বশিক্ষিত। তো সুইমিংটা যখন হচ্ছে আমি ওই পুরোপুরি ইউটিউব নির্ভর করে হচ্ছে আমি ব্রিথিংটা কিভাবে নিতে হবে, দম কিভাবে ফেলাইতে হবে, আমার কিক কিভাবে দিব, এগুলো হচ্ছে একটা একটা করে দেখতাম। আজকে একটা দেখতাম, দেখার পরে হচ্ছে এটা গিয়ে হচ্ছে পুকুরে হচ্ছে এটা প্র্যাকটিস করতাম, বা পুকুর পাড়ে বসে বসে হচ্ছে রাতের বেলা দেখতাম যে এটা আজকে করব, এটা করে করে হচ্ছে আমি সুইমিংটাকে ডেভেলপ করি, আমার সুইমিংটাকে। চমৎকার। আমরা একটু আসতে চাই যে বাংলাদেশের দীর্ঘতম যে 65 কিলোমিটার সাঁতারের যে জাতীয় রেকর্ড রয়েছে, সেটিও আপনি করেছেন। সেই মুহূর্তে এটা তো আসলে একটা কঠিন মুহূর্তেই বলা যায়, কেমন ছিল যদি জানতে চাই, এবং সেটা কোন সময়ের কথা? সেটা হচ্ছে 2023-এর কথা। এটা বলার আগে আমি বলবো যে আমার এই সাঁতারের যে যাত্রাটা শুরু, সেটা হচ্ছে কোভিড এর টাইম। তো কোভিড টাইমে হচ্ছে আমরা সবাই মোটামুটি মানে একদম অলস হয়ে যাই। তো কোভিড এর একটা লং টাইম ঢাকা থাকলেও পরবর্তীতে হচ্ছে আব্বু আম্মু বলে যে আমরা মানে আমার 2017-18 দিকে আম্মু সহ আমার ফুল ফ্যামিলি ঢাকায় মুভ করে। আচ্ছা আচ্ছা। তো ঢাকা মুভ করে হচ্ছে ঢাকা মুভ করা মানে হয়েছে হচ্ছে আমার দাদি কখনো ঢাকা থাকতে চাইতো না। আব্বু ছোটবেলা থেকে আমাদেরকে ঢাকা আনারি করতো, কিন্তু একবার এসেছিল, কিন্তু দাদি হচ্ছে 1-1.5 মাস থাকার পরে পসিবল না, সে ঢাকা থাকবে না। তো সেই জায়গায় আম্মু আমরা সবাই গ্রামে থাকতাম। তো দেখা যায় দাদি যখন মারা যাওয়ার পরে হচ্ছে আমার ছোট বোনের এসএসসি পরীক্ষা হয়। দাদি মারা যায় হচ্ছে 1.5 বছর পরে আমার ছোট বোনের এসএসসি পরীক্ষা। তো তখন হচ্ছে দাদি মারা যাওয়ার পরে হচ্ছে আমার ছোট বোন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে আমার ঢাকা চলে আসেন, ঢাকা মুভ করে। তো তখন হচ্ছে কোভিড এর টাইমটা আমরা সবাই ঢাকা। তো কোভিড এর টাইমটা সবাই যেহেতু অলস হয়ে গেছে, বিশেষ করে হচ্ছে আমি একটা ছোট একটা জবের সাথেও কানেক্ট ছিলাম তখন। তো পড়াশোনা ততদিনে শেষ। পড়াশোনা কোভিড এর টাইমটা শেষে আমার বিবিএ কমপ্লিট। কোভিড এর টাইমটার সময় আমার বিবিএ অলমোস্ট কমপ্লিট। তো তখন হচ্ছে আমরা গ্রামে আমি সব গ্রামের দিকে মুভ করে কি, যে গ্রামে গেলে অ্যাটলিস্ট খোলামেলা, যেহেতু আমি একটু বাউন্ডারি টাইপের ছিলাম। আমার কোভিড এর টাইম পুরাটাই আমার বাইরে, ঢাকার বাইরে। না, ঢাকার বাইরে না, মানে বাসার বাইরে। কোভিড এর টাইমটা যতদিন ঢাকা ছিলাম আমি বাসার বাইরে বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে হচ্ছে আমার কাজ করা হইতো আর কি, বা বিভিন্ন রকমের যে ভলান্টিয়ারিং যে কাজটা সেটা করা হতো। তো এটা আমার বেশি রিস্ক মানে পুরো কোভিড পিরিয়ডে। হ্যাঁ, কোভিড পিরিয়ডটা হচ্ছে আমি ভলান্টিয়ারিং কাজগুলোর সাথে জড়িয়ে গেছিলাম। এখানে একটা বড় একটা জনসংখ্যা তো লাগতো, অনেকে ভয় পাইতো, বাট আমি এই জিনিসটাকে মানে ফিল করতেছিলাম যে অ্যাটলিস্ট ভলান্টিয়ার তো দরকার, বা হচ্ছে এই জায়গায় তো আমাদের সার্ভাইভ করার জন্য হইলে আমাদের কাজ তো করতে হবে, কারণ বেঁচে থাকি আর মারা যায় যেটা হোক এটা হচ্ছে পরের বিষয়। এই জিনিসটা আমি ফিল করতাম। আমাকে মুভ করার জন্য মূলত সবাই যে আমরা এই করি কিনারে গ্রামে চলে যাই। তো গ্রামে গিয়েও হচ্ছে আমার একই কাজ হয়েছিল। গ্রামে আমার গ্রামে হচ্ছে আমার একটা জায়গায় যে বললাম মানে পুরাটাই
ট্রলার লক করে দেওয়া মানে হচ্ছে গ্রাম আইসোলেটেড, মানে অলরেডি হয়ে গেছে, লক হয়ে আচ্ছা গেছে। আচ্ছা। আমরা যেমনটা আপনার সম্পর্কে জেনেছি, আপনি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র সব নদী পার করেছেন। এটা কিন্তু বিশাল একটা অভিজ্ঞতা এবং এই বয়সী একজন মানুষের জন্য সত্যি আমি বলবো গর্বের। সেই জায়গা থেকে আসলে আপনার প্রথম বড় জয় কোনটা? বাংলা চ্যানেল জয় করলেন কত সালে? 2021 হচ্ছে 20 ডিসেম্বর বাংলা চ্যানেল জয় করেছি। বাংলা চ্যানেলটা হচ্ছে টেকনাফ শাহপুরী দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত 16.1 কিলোমিটার যে সমুদ্রের পথ, সেটাকে বাংলা চ্যানেল বলে, যেটা দিয়ে হচ্ছে জাহাজে করে আমরা সেন্ট মার্টিন যাই। তো ওই যাত্রা, ওইটা হচ্ছে কমপ্লিট করতে আমার 5 ঘন্টা 47 মিনিট সময় লাগছে, সাঁতার কেটে গিয়েছিলাম আর কি। আর ওইটাই ছিল মানে আমার কাছে বলবো বড় একটা মাইলফলক আমার লাইফে। মানে কোনো কিছু অ্যাচিভ করার পিছনে যে একটা বড়, যে না আমি পারবো, এখন যা কিছু আমার সামনে আসে কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। তো ওইটা করার পরে মনে হয়েছে যে না, এখন হচ্ছে আমি যে কোনো কিছু ভাবলে সেটা আমার মাইন্ডে যদি ঢুকতে পারে তাহলে এটা অ্যাচিভ করবো। তো বাংলা চ্যানেল জয় করার আগে হচ্ছে ওই যে মেঘনা নদী, সেই মেঘনা নদীকে আমি পার করেছিলাম হচ্ছে 2021 এপ্রিলের দিকে। আচ্ছা। সেটা একবার গিয়েছিলাম, পারি নাই, বয়ে চলে আসি। দ্বিতীয়বার গিয়ে হচ্ছে এটাকে কমপ্লিট করি আর কি। আমার ছোট ভাইরা আমাকে সাপোর্ট ছিল ট্রলারে, ফ্রি হ্যান্ড সুইমিং করে হচ্ছে ওটাকে আমি কমপ্লিট করি। তো এইটা হচ্ছে এই সুইমিংটা করার পরে, বাংলা চ্যানেলটা করার পরে দেন আমার কাছে মনে হলো যে সুইমিং নিয়ে একটু কাজ করা দরকার। আচ্ছা। তো আগে হচ্ছে নদীতে ওইভাবে সুইমিং প্রোগ্রামগুলো হইতো না, মানে শুধুমাত্র বাংলা চ্যানেলটাই গত 17 বছর ধরে হামিদ ভাই হচ্ছে এটাকে উদ্বোধন করে, দেন লিপ্টন সরকার হচ্ছে এটাকে কন্টিনিউ করে যাচ্ছিল আর কি। তো যেটাকে বাংলা চ্যানেল কিং বলা হয়, লিপ্টন সরকার। তো এইটা হচ্ছে নদী কেন্দ্রিক হচ্ছে চিন্তা করলাম যে নেওয়া যায় কিনা। তো সেখানে হচ্ছে আমাদের যে সুইমিং করে এর মধ্যে আমার বন্ধু কামাল আছে একজন, দেন হচ্ছে এরশাদ ভাই আছে, ফেরদৌস আলম আছে, আরো বেশ কয়েকজন, আমি সবার নাম বলতে পারছি না এই মুহূর্তে। তো এমন কয়েকজন আমরা মিলে আমরা চিন্তা করি এটা বিভিন্ন নদীতে কিভাবে করা যায়। তো এটা নদীতে নিয়ে আসার মূল কারণ হচ্ছে যে মেসেজ দেওয়া। তখন ওই সময়টা হচ্ছে আমি বিভিন্ন সুইমিং নিয়ে মানে পড়াশোনা বা বিভিন্ন আর্টিকেল বা এই সিচুয়েশনগুলো আমার সামনে আসে বা আমি ঘাটতে থাকি। একটা মেসেজ হচ্ছে বাংলাদেশে প্রতি গড়ে 40 মিনিটে একজন করে মানুষ মারা যায় পানিতে ডুবে। অ্যাজ লাইক হচ্ছে দিনে 45 থেকে 50 জন মানুষ মারা যায় শুধুমাত্র পানিতে ডুবে গড়ে। রেশিওটা কি এখনো এমনই আছে? এখনো এমনই আছে। আচ্ছা আচ্ছা। তো এটা কোভিডের সময় এত হয় নাই, মানে কোভিডের সময় এত মহামারী আকারে ধারণ করে নাই, বাট এটা হচ্ছে মানে রেকর্ড অন রেকর্ড, যেটা লিস্ট করা হয়, লিস্টের বাইরে কত হইতে পারে, যার সিংহভাগ হচ্ছে শিশু। তো এই যে বললাম যে শিশুদেরকে কেন ওই ভয়টা দেখাবেন না, আপনি ওই ভয়টা দেখানোর পর কারণেই হচ্ছে শিশুরা সাঁতার শিখতে পারে না, আর বড় হয়ে সে ট্রমার মধ্যে থাকে যে তাকে কেউ পানিতে নিয়ে যাবে। তো এটা আমি ছোটভাবে নদী ইয়াটা শেষ করি। বাচ্চাদের আমাদের নদীতে বা পুকুরে বা হচ্ছে বলে কেউ টেনে নিয়ে গেছে, এই জিনিসটা টোটালি রং। যখন আমরা লং সুইমিং করি আমাদের ক্র্যাম্প করে, তো ক্র্যাম্প করে পায়ে যখন ক্র্যাম্প করে তখন পা লক হয়ে যায়। মানে আমার আঙ্গুলটা যদি ক্র্যাম্প করে, যে আঙ্গুলটা এই অবস্থায় ক্র্যাম্প করছে, এটা এইভাবে থাকবে, এটাকে আমি টানে হচ্ছে কিছু করতে পারবো না। এটাকে 2-3 মিনিট সময় দিলে বা 5 মিনিট সময় দিলে এটা স্বাভাবিক হবে। ওই যে ক্র্যাম্প করে ফেলে, যেমন হচ্ছে ফুটবল খেলে পানিতে গিয়ে হাঁপা ডাপি করতেছে, মানে দাপ দাপ করতেছে, তখন হচ্ছে ফুটবল খেলছে, শরীরের তাপমাত্রা ছিল 40-45 ডিগ্রি সেলসিয়াস উপরে, পানিতে গেছে এটা নেমে গেছে, তার মানে হচ্ছে তার রক ক্র্যাম্প করছে। রক ক্র্যাম্প করার পরে সে হচ্ছে লক হয়ে যায়, পা বা হাত লক হয়ে যায় মতো সে ডুবতে থাকে। এখন ওইটা যদি ছুঁইটা আসতে পারে তখন উপরে এসে বলে যে আমাকে কেউ টেনে ধরছিল। এটা একটা মানসিক ব্যাপার, মানসিক ব্যাপার। আর যদি না আসতে পারে তাই তো মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এইটা থেকে হচ্ছে কেউ পানিতে টেনে নিয়ে যায় বা করে এই শব্দগুলা প্রচলিত হয়েছে আর কি। তো এই জন্য বাচ্চাদেরকে ভয় দেখাবেন না, আর পানিতে পড়লে প্যানিক হওয়ার কিছু নেই। মানে মানুষ স্বাভাবিকভাবে পানিতে ডুবে যায় না, বেশি ওঠে। তো যদি প্যানিক হয়ে যায় তখন হচ্ছে মানুষ ডুবতে থাকে আর কি। তো ওই সুইমিংটা বাংলা চ্যানেল শেষ করার পরে আমার কাছে মনে হয়েছে যে পদ্মা নদীতে তখন লঞ্চ ডুবি বা বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হয়, যে পদ্মা নদীতে আমরা সুইমিং করবো, যমুনাতে সুইমিং করবো। ওইটা করার পরে হচ্ছে আমরা যমুনাতে সুইমিং করি আর কি। যমুনা নদীটা আমরা সফলভাবে কমপ্লিট করি আমরা 7-8 জন মিলে। দেন যমুনার পরে হচ্ছে পদ্মা নদীটাকে সুইমিং করে ক্রস করবো, এটা প্ল্যান করি। যখন পদ্মা নদী সুইমিং করে ক্রস করি তো সবাই আমার আশেপাশে সবাই বলতেছে যে ওর মানে মৃত্যুর ঘন্টা বেজে গেছে, মানে এতদিন তো যাটা করছে তো স্বাভাবিক। পদ্মা ডিফারেন্ট, পদ্মা পৃথিবীর 3 নম্বর খরস্রোতা নদী। প্রথম হচ্ছে কঙ্গো, তারপর অ্যামাজন, তারপর হচ্ছে পদ্মা, এত পরিমাণে স্রোত মুভ করে। তো এখানে সুইমিং করা সো টাফ। আমরা একদিন রেকি করি, রেকি করার পরে হচ্ছে দ্বিতীয়বার যেটা যাই, রেকি করার পরে বলি যে না করা যাবে, আমরা আড়াআড়িভাবে যদি করি তাহলে করা যাবে। এটা করার মূল কারণ হচ্ছে এই মেসেজটা দেওয়া, আপনি যদি সাঁতার পারেন
তাহলে পদ্মা নদীর মতো জায়গা আপনি সার্ভাইভ করে উঠতে পারবেন। মানে মূলত মূল কাজটা ছিল আমার মেসেজ। জি। তো আমরা হচ্ছে একদম মইনুট ঘাট, যেটা মইনুট ঘাট থেকে শয়তানখালী ঘাট পর্যন্ত আমরা সুইমিং করে ক্রস করে যাই আর কি। এটা সফলভাবে আমরা কমপ্লিট করি। এটা করার পরে হচ্ছে দেন আমরা তিস্তাতে করি, ব্রহ্মপুত্রতে সফলভাবে করি। বিভিন্ন জায়গায় এই কাজগুলো করার মাধ্যমে মেসেজ দিচ্ছিলাম স্থানীয়দের কাছে যে সুইমিংটা বাচ্চাদেরকে শেখাতে হবে বা সুইমিংটা আমাদের শেখা জরুরি। এই জন্য, কারণ সুইমিং আমাদের বড় একটা জনসংখ্যা প্রতিনিয়ত হচ্ছে আমরা মানে হারাচ্ছি। এই যে নদীগুলো আপনি পার হচ্ছেন বা আপনারা যখন রেকি করতে যাচ্ছেন, একটু জানতে চাই যে আপনারা আসলে কি রেকি করেন? আপনার মানে সময়টাকে আপনারা উপযোগী কিনা সেটা বের করে দেখেন নাকি সময়টা উপযোগী কিনা, এবং হচ্ছে আমি নিজে সার্ভাইভ করতে পারবো, আমার মতো যারা আছে তারা সার্ভাইভ করার জন্য কি কি চ্যালেঞ্জিং গুলোর মধ্যে পড়বে, সেই চ্যালেঞ্জিং বিষয়টাকে হচ্ছে সবার সামনে তুলে ধরা। সেটা হচ্ছে আমরা মূলত রেকিটা করি, এবং কোথায় থেকে কোন পর্যন্ত যাব সেটা রেখে করি। দেন পদ্মা শেষ করার পরে হচ্ছে আমরা যমুনাতে একটা বড় চ্যালেঞ্জ নেই, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল 50 কিলোমিটার একটা দূরত্ব নেই। এর আগে বাংলাদেশে এত লং ডিস্টেন্স সুইমিং হয়নি। 50 কিলোমিটার এটা হচ্ছে আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল দুইটাকে ট্র্যাক, মানে ওনারা হচ্ছে আয়োজন করে, আমরা ওনাদেরকে সহযোগিতা করি আর কি। এভাবেই ধীরে ধীরে অভিজ্ঞ হচ্ছিলেন। এটা হচ্ছে আমরা সফলভাবে হচ্ছে শেষ করি। হ্যাঁ, এটাতে মাত্র 6-7 জন হচ্ছে আমরা ফিনিশ করতে পারি। দেন হচ্ছে এটা করার পরে হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে যে 50 কিলো হয়েছে, এবার 65 কিলোমিটার একটা রুট। তো সিলেট জেলা ক্রীড়া অফিস একটা আয়োজন করে হচ্ছে 65 কিলোমিটারে। তো সেটা হচ্ছে কানাইঘাট, সিলেটের কানাইঘাট থেকে হচ্ছে কিং ব্রিজ পর্যন্ত হচ্ছে 65 কিলোমিটার রাস্তাটা, সেটা হচ্ছে আমরা সফলভাবে শেষ করি। এবং ওই চ্যালেঞ্জটা ছিল ডিফারেন্ট, একদম 12 ঘন্টা আমি টানা 12 ঘন্টা 2 মিনিট সুইমিং করেছি, একদম নন স্টপ, কোথাও হচ্ছে টাচ ছাড়া। তো এটা হচ্ছে আমার এন্ডুরেন্স লেভেলের সর্বোচ্চ পরীক্ষা ছিল। তো এই কাজগুলা করার কারণে হচ্ছে ওই যে মূল মেসেজ একটাই, যে আপনি যদি সাঁতার পারেন তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারবেন। এই মেসেজগুলো দেওয়া, এবং আমাদের তো একটা যেহেতু মানে স্বাভাবিকভাবে সুইমিং এর যে একটা আগ্রহ ছিল, সেটাও একটা বড় বিষয়। আপনি তো আয়রন ম্যানও খেলেছেন। হ্যাঁ, আয়রন ম্যান খেলতে এসে আপনি কি ফিল করলেন, যে কোন জায়গাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং? আয়রনম্যানের চ্যালেঞ্জিং হচ্ছে এক একজনের কাছে এক এক রকম চ্যালেঞ্জিং আর কি। আমার ক্ষেত্রে কি ছিল? আমার কাছে রানিংটা চ্যালেঞ্জিং ছিল। আমার হয়তো রানিং মানে প্র্যাকটিস কম ছিল দেখে কিনা যায় না, বাট আমার কাছে এটা কম ছিল আর কি। বাট অনেকের কাছে সুইমিংটা চ্যালেঞ্জিং বেশি মনে হয়। আচ্ছা। তো আয়রনম্যানে যাওয়ার আগে হচ্ছে আমার এই যে সাইকেলিং পার্টটা যদি বলি, যে আমি সাইকেলিংটা তো কলেজ লাইফ থেকেই শুরু হয়। 64 জেলা ঘুরেছেন। যখন আমি ট্রাভেল করি, যে ট্রাভেল গ্রুপের সাথে ট্রাভেল করি, তখন আমার 64 জেলা ভ্রমণ করার ইচ্ছাটা জাগে। তো এটা জাগার জন্য আমি বেশ কয়েক জায়গায় হচ্ছে বাসে যেতাম, আবার আসতাম, আমি মানুষের সাথে কানেক্ট হইতে পারতাম না। দেখা যায় হুট করে গেলাম বাসে, ঘুরলাম চলে আসলাম, মানে ওইভাবে কোনো কিছু ফিল করতাম না, বা স্থায়ী কোনো কিছু আমি নিয়ে আসতে পারতাম না মাথায়। তখন মনে হইলো যে এক বড় ভাইকে দেখি যে উনি সাইকেলে ভ্রমণ করতেছে, সিলেটের জাহাঙ্গীর ভাইকে। তো ওর পরে দেখার পর হচ্ছে আমি আমার বন্ধু সাইকেল কিনে একসাথে আর কি জাহিদ, তো দুজন সাইকেল কিনে হচ্ছে ঢাকার আশেপাশে কিছুদিন ভ্রমণ করি। তারপর আস্তে আস্তে নিজেকে লং রাইড, ছোট ছোট রাইড দিয়ে হচ্ছে নিজেকে করে 64 জেলা সাইকেল নিয়ে বের হয়ে যায়। আচ্ছা, 64 জেলার বাইরেও তো আপনি মালয়েশিয়া এবং ভারতে দীর্ঘ সাইক্লিং করেছেন। এই জায়গার অভিজ্ঞতা ছোট করে শুনি। এইটার অভিজ্ঞতা ডিফারেন্ট বলতে আমার প্রথম দেশের বাইরে ভ্রমণ হচ্ছে সাইকেল নিয়ে, সেটা মানে ইন্ডিয়াতে আর কি। মানে কত সালে? হ্যাঁ, সেটা হচ্ছে 2022 এটা তো সাঁতারের রেকর্ডের আগে। হ্যাঁ, সাঁতারের রেকর্ডে 65 কিলোমিটার সুইমিংটার আগে আর কি। তো এর মাঝে এর আগে আবার বাংলা চ্যানেল ক্রস করে ফেলেছিলাম 21 আর কি। তো ওইটা ছিল ভারতের বর্ডার দিয়ে আর কি। আমরা যখন যাই আখাউড়া, যে বর্ডারটা ছিল, সেটা দিয়ে হচ্ছে প্রথম সাইকেল নিয়ে যাওয়া, মানে আমার কাছে ডিফারেন্ট মনে হইতেছিল যে এই বর্ডারটা যদি একের পর এক ক্রস করতে পারতাম এই সাইকেলটা দিয়ে, মানে যখন সাইকেলটা নিয়ে ক্রস করতেছিলাম যে কোথায় যে চলে যেতাম। তো আমার এখনো ফিল আছে যে আমার মানে ইচ্ছা আছে যে আমার পুরো আফ্রিকাটাকে হচ্ছে সাইকেলে ভ্রমণ করা, কারণ মানুষের একদম সভ্য যদি আমরা তো এখন মানে দালান কোঠা দিয়ে একদম সবাই যান্ত্রিক জীবন পার করি। প্রকৃতপক্ষে আমাদের পূর্বপুরুষরা কি ছিল সেটা যদি ফিল করতে হয় বা দেখতে হয় যে আমরা কোথায় থেকে এসেছি, মানুষ কোত্থেকে এত কিছু করেছে, সেটা আমার মনে হয় এখন পর্যন্ত আফ্রিকাতেই দেখা যাবে, যে মাটির ঘর থেকে শুরু করে মানুষ কিভাবে সার্ভাইভ করে ওঠে। তো এটা ইনশাআল্লাহ সামনে হয়তো কখনো স্বপ্ন আছে পূরণ করে দেব। 65 কিলোমিটার সাঁতারের যে রেকর্ডটা না, সেটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন যে কোভিড এর একটা এক্সপেরিয়েন্স আপনার ছিল, গ্রামে চলে গেলেন, সেখানে আবার নতুন করে বিভিন্নভাবে একটা
অর্গানাইজ করার চেষ্টা করলেন, একটু শুনি সেই সাঁতারের যে জাতীয় রেকর্ড। 65 কিলোমিটার যে সাঁতার রেকর্ডটা বাংলাদেশের লং ডিস্টেন্সের সর্বোচ্চ 23 সালে করেছেন আপনি ওটা। 23 সালে এটা জি, হয়েছে। জি। তো এটা হচ্ছে মূলত এটার মূল যে উদ্যোগটা সেটা হচ্ছে ফেরদৌস আলম ভাই, যে উনি বলে যে এটাই তো বাংলাদেশের দীর্ঘতম সাঁতারের আর কি। সাঁতারের রেকর্ড, জেলা ক্রীড়া অফিস সিলেট হচ্ছে এটা আয়োজন করে। তো ওইটা আয়োজন করে হচ্ছে আমাদের কয়েকজনের সাথে বসে প্রথমে যেটা করা কি পসিবল কিনা। জি। তো আমরা বলছি যেহেতু আমরা 50 কিলোমিটার শেষ করতে পেরেছি, এটা পসিবল, সম্ভব, তাহলে ঠিক আছে। যেভাবে কথা আমাদের হচ্ছে শুধুমাত্র প্রতিজনের সাথে একটা করে বোর্ড থাকতো। আমাদের কোন রকম সমস্যা হলে অনেকের রিকভারি ছিল, আমরা মনে হয় প্রায় 18 জন 9 জন নেমেছিলাম, 6 জন শেষ করতে পেরেছি। তো যার কোনো সমস্যা হইতো বা হচ্ছে দীর্ঘ সময়ে কোন রকম সমস্যা, কারণ ক্র্যাম করলে তো সমস্যা, প্রতিনিয়ত আমাদেরকে নজর দিতে রাখতো। ক্র্যাম করলে হাতে ইশারা দিলে, ক্যাম আর সব হাত পাও একসাথে করে না, হয়তো একটা দুইটা করবে, একটা দুইটা। আমার অ্যাটলিস্ট এক হাত থাকলেও আমি বেশি থাকতে পারবো। তো ওই ট্রেনিংটা করা। তো ওই টাইমটা হচ্ছে সকালে শুরু করি এবং রাতে সকালে যখন 7টার দিকে শুরু করি তখনকার সিচুয়েশনটা ছিল একরকম। যখন দুপুর গড়ায় তখনকার সিচুয়েশন ছিল ডিফারেন্ট। তখন একটা সময় এমন ক্ষুধা লাগছে আমার, মানে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, মানে আমাকে দিতেছিল কলা খেজুর এইসব জিনিস, আমার তো ভাত খাইতে ইচ্ছে করতেছে। তো আমি ট্রলার থেকে যারা আমাকে করতেছে তাদেরকে ভলান্টিয়ারিং করতেছে, আমি বলতেছি যে ভাই বাড়ি কোনো খাবার আছে কিনা দেখেন। বাড়ি খাবার তো ট্রলারে নেই, স্বাভাবিকভাবে হচ্ছে সুইমিং এ গেলে ডিম, কলা, কাজু বাদাম যেমন এইসব টাইপের খাবার খাওয়া যায়। তখন আমি মনে করলাম ভাই বাজার টাজার পাশে থাকলে আপনারা গিয়ে রুটি আর ডিম পেঁচাই নিয়ে আসেন। ভাত তো খাওয়া পসিবল না, তখন ওই ভাই হচ্ছে রুটি আর ডিম পেঁচায় মানে ডিম এনে দিল। দেন হচ্ছে মোকাবেলা করার চ্যালেঞ্জ একটা, ওইটা খেয়ে হচ্ছে পুরো টাইমটা হচ্ছে সার্ভাইভ করি। দারুণ দারুণ। তো এক সময় আপনি এসে ট্রায়াথলন ড্রিমার্স প্রতিষ্ঠা করলেন, এটার কারণ কি ছিল? এটার কারণ ছিল হচ্ছে এই যে প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাচ্ছি বা করতেছি বা আন্তর্জাতিক প্রোগ্রাম বেশ কয়েকটা করার পরে হচ্ছে ফিল হচ্ছিল যে অ্যাকচুয়ালি প্রপার গাইডলাইন বা প্রপার অ্যারেঞ্জমেন্টের একটা বিষয় থাকে। যে এই যে 65 কিলোমিটার সুইমিং এ পরপর যে ওঠার পরে একটা ট্রিট থাকে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি বিল্ড আপ না। কারণ আমি কাউকে দোষও দিতে পারবো না, সাপোজ ওনারা তো জানেই না যে আমাকে কি করতে হবে এখন, মানে ওনাকে তো এইভাবে গাইড করা মানে হয় নাই, মানে জানার কথাও না। তো এই জিনিসগুলোকে বিল্ড আপ মানে কিছু জিনিস ফিল হইতো যে ফাঁকা। স্বাভাবিকভাবে সুইমিং করে ওঠার পরে আমার একটা তাওয়ালি দরকার, বা হচ্ছে আমাকে একটা ছোট সাবান হলে আমি একটু ফ্রেশ হইতে পারি, বা হচ্ছে আমার হাত পাটা করতে হলে। তো এই জিনিসটা ফিল করা একমাত্র যে সুইমিং করছে সে জানবে, বা যারা অর্গানাইজ করে তারা যদি আগে এগুলা নিয়ে রিসার্চ করে। তো আমি মনে করলাম যে এগুলা যে করতেছি যদি অর্গানাইজিং কোনো কিছু করি, তা আমি একটা অনুষ্ঠান করি। সেটা আমার প্রথম অনুষ্ঠান হয় মেঘনা 5K সুইমিং, যেটা হচ্ছে মেঘনা নদী যেখানে আমার বড় সেখানে। যে তাহলে আমি একটা সুইমিং অনুষ্ঠান করি যেখানে আমার ভাই ব্রাদার যারা আছে তাদেরকে ইনভাইট করি, তো আমি ফুল ফিলটা দিব। আচ্ছা। তো সেই জায়গা থেকে হচ্ছে এই ট্রায়াথলন ড্রিমার্স এর জন্ম হয়। তো ওই মেঘনা 5K সুইমিং এর পরে হচ্ছে আমরা ঢাকা মেট্রো হাফ ম্যারাথন আয়োজন করি। ঢাকা মেট্রো হাফ ম্যারাথন হচ্ছে একদম ইন্টারন্যাশনাল সার্টিফাইড, এটা হচ্ছে আন্তর্জাতিক মানে একটা ম্যারাথন আর কি। দেন হচ্ছে ঢাকা মেট্রো পরে ঢাকা ডেস 30K নামে একটা আয়োজন করি। দেন কুমিল্লাতে এমটিবি চ্যালেঞ্জ, যেহেতু আমি সাইকেলিং করি, কুমিল্লাতে এমটিবি চ্যালেঞ্জটা হচ্ছে আমরা প্রপারলি হচ্ছে একদম ইন্টারন্যাশনালি যে রুলস নিয়ম থাকে নিয়মের মধ্যে দিয়ে হচ্ছে কুমিল্লার পাহাড়ের লালমাই পাহাড়ে হচ্ছে আমরা একটা সাইক্লিং প্রতিযোগিতা আয়োজন করি। সাইক্লিং নিয়ে আসলে আপনার একটু চিন্তাটা বা আগ্রহের জায়গাটা একটু বেশি মনে হচ্ছে। বেশি বলতে কি মানে সাইক্লিং দিয়ে হচ্ছে আমার শুরুটা, সফল যাত্রাটা শুরু আর কি। আচ্ছা। তো দেন হচ্ছে রানিংটা হচ্ছে নিজেকে ফিট রাখার জন্য রানটা করা হইতো। আমি দেশে বাইরে রান, ইন্ডিয়াতে মেঘালয়ে বেশ কয়েকটা মানে রানের সাথে জড়িত ছিলাম। আচ্ছা। আমি টানা 50 কিলোমিটার মানে এই যে সাইক্লিং এর প্রতি এত ঝোঁক, মানে সেটা থেকে কি আসলে যে দুই চাকায় বাংলাদেশ এই কমিউনিটিটা আপনি তৈরি করলেন, মানে এটা নিয়ে একটু জানতে চাই। দুই চাকা বাংলাদেশ হচ্ছে ওই সেম ভাবে হচ্ছে সাইক্লিং কমিউনিটি, যে অনেকে থাকে না যে কার সাথে ভ্রমণ করতে যাব, কার সাথে গেলে সেফ মনে হবে, এই জায়গা থেকে হচ্ছে দুই চাকা বাংলাদেশটাকে গড় করা আর কি। দুই চাকা বাংলাদেশ একটা একদম সামাজিক সংগঠন আর কি সাইক্লিং। আর ট্রায়াথলন ড্রিমার্স হচ্ছে মানে আপনার অর্গানাইজিং প্রতিষ্ঠান, মানে বড় বড় যেমন হচ্ছে ঢাকা মেট্রো হাফ ম্যারাথন বিগ একটা প্রজেক্ট। তো এই প্রজেক্ট করতে গেলে অনেক রকমের সিচুয়েশন করতে হয়, সেটা থেকে হচ্ছে ট্রায়াথলন ড্রিমার্স এর আর কি জন্ম আর কি। তো এখন আমরা মানে আলহামদুলিল্লাহ যে মেঘনা 5K সুইমিং অলরেডি 2টা সেশন চলে গেছে, 3 নাম্বার সেশন চলতেছে।
তো ইন্টারন্যাশনালি একটা ভাইব ক্রিয়েট করতে পারি। ম্যাগনা হাইপি সুইমিং এ দেশের বাইরের সুইমাররাও পার্টিসিপেট করেছে। এটা আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। এই বছর ঢাকা মেট্রো হলো গত 17 জুলাই। আমেরিকান এবং হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে রাশিয়ান, অনেক দেশের প্রায় 12টা দেশের পার্টিসিপেন্ট ছিল ঢাকা মেট্রোতে। আচ্ছা, তো এগুলা হচ্ছে মানে শুধু একদিকে না, অনেক দিকে হচ্ছে বেনিফিটেড। এক হচ্ছে আমাদের ট্রাভেলটাকে আমরা করতে পারতেছি, মানে আমাদের হিস্ট্রিগুলো আমরা জানাতে পারতেছি, সবার কাছে তুলে ধরতে পারতেছি। আমাদের অর্থনৈতিক চিন্তা করলে দেশের বাইরে থেকে যারা আসছে, মানে আমাদের দেশ সম্পর্কে জানাতে পারতেছি, অয়েল একটা পরিবেশ দিতে পারতেছি। তো সবকিছু মিলে হচ্ছে মানে খুবই উৎফুল্ল বা হচ্ছে ভালো লাগার জায়গা হচ্ছে ট্রায়াথলন ড্রিমার্স আর কি। সত্যিই তাই। কতজন সাঁতারু এই ড্রিমার্সে এখন পর্যন্ত সাঁতার করলেন? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে সাঁতার ইয়াটা সেটা হচ্ছে ট্রায়াথলন ড্রিমার্সে ম্যাগনা হাইপি সুইমিং এ, যে 124 জন একসাথে সুইমিং এ নেমেছিল, যেটা এখন পর্যন্ত মানে সুইমিং এর দিক দিয়ে সর্বোচ্চ পার্টিসিপেন্ট আর কি। তো 124 জন। আর হচ্ছে ঢাকা মেট্রো হাফ ম্যারাথনে লাস্টও প্রায় 2500 পার্টিসিপেন্ট ছিল, যেটা হাতির ঝিলে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আপনার কাজের আরেকটা ক্ষেত্র হচ্ছে আপনি এ ধরনের ক্রীড়া রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন, প্রায় 6 লাখ মানুষ আপনাকে ফলো করে। সেই জায়গা থেকে তরুণদের জন্য কি বলতে চান? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ডিফারেন্ট। এই ভিডিও ক্রিয়েশনটা হয় মূলত মানুষের চাহিদা থেকে। ফেসবুকে স্বাভাবিক ছবি টবি দিলে যে ভাই এত সুন্দর জায়গা ভিডিও করে দেখাতে পারতেন বা কিভাবে যাব, এই ধরনের প্রশ্নগুলো থেকে হচ্ছে মানুষজনদেরকে জানানো বা হচ্ছে অ্যাডভেঞ্চার সবসময় কষ্টের। মানে অ্যাডভেঞ্চার যারা করবে, যে আরাম করে অ্যাডভেঞ্চার করবে, ইম্পসিবল। অ্যাডভেঞ্চার মানেই হচ্ছে কষ্ট করা। যে ওই যে বললাম যে একটা সাইকেলিং করে আপনি এক জেলা থেকে আরেক জেলা, আমি 4 দিনের টেকনাফ থেকে তেতুলিয়া ক্রস করেছি। ইয়াং জেনারেশন, বিশেষ করে আমাকে হচ্ছে স্কুলের বাচ্চারা বেশি দেখে, স্কুলের বাচ্চারা বা হচ্ছে যারা কলেজে পড়ে, ইয়াং যে আমাদের অ্যানালাইসটা দেখে আর কি, তারা দেখে। তো তাদের অনেকেরই হচ্ছে মানে অনেকেই হচ্ছে আমাকে দেখে সাইকেলিং কিনা, বিভিন্ন জায়গায় যাওয়া, অনেকে কানেক্ট করতে চায় ভাই আপনার সাথে ভ্রমণ করতে যাব, বিভিন্ন ভাবে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমাকে মোটিভেট করে আর কি। তো এই জায়গা থেকে হচ্ছে কষ্টের মাঝেও ভিডিও ক্রিয়েট করা, সেটা আমার জন্য অন্যরকম। যখন আমি মালয়েশিয়ার লাংকতে আয়রনম্যান 70.3 দিই, আয়রনম্যান 70.3 মানে দেওয়াটা আমার জন্য চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। আয়রনম্যান পৃথিবীর মানে একদম টাফ গেমগুলোর মধ্যে একটা, মানে অ্যাফোর্ডেবল একটা গেম, যে 8 ঘন্টা 30 মিনিট আয়রনম্যান 70.3 কাট অফ টাইম, এর মধ্যে আমাকে 1.9 কিলোমিটার সুইমিং করতে হবে, দেন হচ্ছে আমাকে 90 কিলোমিটার সাইক্লিং করতে হবে, দেন হচ্ছে আমাকে 21.1 কিলোমিটার রানিং করতে হবে। কোনো স্পেস নাই। আপনাকে হচ্ছে সুইমিং করার পরে আপনাকে একটা ট্র্যাক ধরাই দিবে, সেই ট্র্যাকের মধ্যে আপনার সাইকেলটাকে রাখা থাকবে, চেঞ্জ করবেন বা হচ্ছে কি করবেন আপনার টাইম কাউন্ট হতে থাকবে। তো এগুলার মধ্যে হচ্ছে আমি ভিডিও করেছি, শুধুমাত্র এই জন্য ভিডিও করেছি যে আমি যখন আয়রনম্যানে যেতে গিয়েছি, আমার সিনিয়র যে বড় ভাইরা ছিল, আরিফুর রহমান বেলাল ভাই, তারপর হচ্ছে আরাফাত ভাই, ইমতিয়াজিলাই ভাই, ওনাদের থেকে জানতাম ভাই কি করব, বলছে এইভাবে করবা। আচ্ছা ভাই, মানে আরো ভালো কিছু নাই, মানে ভালো কিছু বলতে কি দেখবো কিভাবে, মানে ওনারা তো মুখে বলছে আমাকে, এইভাবে বসে বসে বুঝাইছে যে এইভাবে করো, ওনারা মানে এইভাবে আমাকে সাজিয়ে বলছে কথাগুলো। তখন আমার কাছে মনে হলো যে না, আমি এমন একটা কিছু করব যে আমি দেখাইতে পারবো। একদমই, এবং আপনি দেখিয়েছেন। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। সাকি, নিশ্চয়ই তুমি কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে চমৎকার একটি বিষয় নিয়ে আপনি কাজ করছেন। আপনার প্রায় 6 লাখ ফলোয়ার না, এবং অনেক অনেক শুভকামনা জানাই, কারণ আসলে খেলাধুলার কোনো বিকল্প নেই, এটা আমরা সবাই জানলেও অ্যাপ্লাই করতে পারি না বা চাই না, কারণ মেধা বিকাশের অন্যতম একটা মাধ্যমই হচ্ছে খেলাধুলা, যেটি নিয়ে আপনি কাজ করছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, অনেক ভালো থাকবেন, এবং একই সঙ্গে কৃতজ্ঞতা আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ আপনাদেরকে যে আমাকে ইনভাইট করেছেন।